যেটা বলছিলাম, রাইটিং টাস্ক ওয়ানে এই ডগস রোলের এই জায়গাটাতে ছোট্ট একটা ভুল অনেকেরই হয়ে যায়। শুরুতেই ফার্স্ট সেন্টেন্সে আমাদেরকে একটা স্টেটমেন্ট লিখতে হয় যে চার্ট বা গ্রাফ কি ইলাস্ট্রেট করছে বা কি শো করছে। যদি আমরা একটা দুইটা স্যাম্পল আনসার দেখি, এটা টাস্ক ওয়ানের একটা স্যাম্পল আনসার, 7.5 মানের আনসার, ভালো আনসার, এখানে ভুল খুব একটা নাই, বা আসলেও হয়তো কিছুই নাই, ভুল একেবারেই নাই হতে পারে। এনিওয়ে, ভুলটা কোথায় হয়, ভুলের জায়গাটা একটু দেখিয়ে দিই। দ্য লাইন গ্রাফ শোজ, একটু খেয়াল করেন, গ্রাফ আমার সাবজেক্ট, শোজ আমার ভার্ব। এস কেন দিয়েছে? সিঙ্গুলার আছে। আমার ডিজাইন যদি একটা থাকে মাত্র, লাইন গ্রাফে লাইন 20টা থাকলেও সমস্যা নাই, সব মিলিয়ে গ্রাফ তো একটা। তো সেক্ষেত্রে আমার এখানে গ্রাফস বলার সুযোগ নাই। আর আমাকে খেয়াল রাখতে হবে আমি ভার্বের সাথে এস বাই এসটা দিলাম কিনা। ইন দ্য সেম ম্যানার, আমার যদি গ্রাফটা প্লুরাল হয়, যেমন যদি পাই চার্ট হয় বা ম্যাপ হয়, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা মাল্টিপল ডিজাইন থাকে। সেক্ষেত্রে আমার দ্য পাই চার্টস, দ্য ম্যাপস বলতে হবে, আর এখানে তখন এস বাই এসটা আর আসবে না। ওকে, সো দিস ইজ দ্য পার্ট ওয়ার ইউ নিড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, আর কি? হুম, আই তো সিঙ্গুলার, তাহলে নিডস হলো না কেন? ইউ, হ্যাঁ, ফার্স্ট পারসন, তাহলে কোন কোন ক্ষেত্রে আমার এস বাই এস এর রুলসটা প্রযোজ্য না? ফার্স্ট এবং সেকেন্ড পারসনে এবং প্লুরালে, প্লুরাল যেই পারসনই হোক। ওকে, তার মানে শুধু প্রযোজ্য কিন্তু এক ক্ষেত্রেই, থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তো কোথায় প্রযোজ্য না সেটা মনে রাখতে গেলে অনেক কিছু মনে রাখতে হবে, বাদ দেন কোথায় প্রযোজ্য সেটা খেয়াল রাখি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, তাও শর্ত আছে, পাস্ট টেন্সে কোনো এসইএস নাই। হ্যাঁ, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে এই ঝামেলাটা হয়। ওকে, আর রাইটিং টাস্কের প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটেই লিখতে হয়। টাস্ক ওয়ানের প্রথম বাক্যটা ইনডিফিনিটেই লিখতে হয়, তো সেক্ষেত্রে আমার এই রুলসটা খেয়াল রাখতে হবে। ওকে, আমরা যদি একটু দু একটা কোশ্চেন দেখি এখন টাস্ক ওয়ানের, যেখানে প্লুরাল ডিজাইন আছে, ইফ উই ক্যান হ্যাভ লুক এট দেম। আমার কাছে একটা পিপি করা ছিল, সেটা হলে আমার স্ক্রলিংটা বেঁচে যাবে। ওকে, পিপি এর রাইটিং টাস্ক ওয়ান ইন্ট্রো। আচ্ছা, এখানে বেশ কিছু কোশ্চেন আপনাদেরকে শেয়ার করা যাবে। ধরেন এইটা, ওকে, দিস ওয়ান। ওকে, একটু খেয়াল করেন, পাই চার্টস, সেই অনুযায়ী শো, নট শোজ। ওকে, এই যে দেখাচ্ছি একটা একটা করে, এরপরেও কয়েকজন খাতায় ভুল করবেন। ওকে, চলেই আসবে, দেখা যাবে যে পাই চার্টস এর এস নাই, আর এসটা চলে আসছে তখন শো এর সাথে। বা এইখানেও নাই, এইখানেও নাই, কোনোখানেই নাই, এরকমও হয়। ঠিক আছে, একটু খেয়াল করেন, পাই চার্ট নর্মালি একটার বেশি দেয়, তবে একটাও দিতে পারে যদি পাই চার্টের সাথে একটা টেবল দেয়, এটাও করতে পারে, একটা দিল পাই চার্ট, নিচে দিয়ে দিল একটা টেবল, হাইব্রিড কোশ্চেনে যেটা করে আর কি। তো সেক্ষেত্রে আমার চার্টের ক্ষেত্রেও এসটা লাগছে, টেবলের ক্ষেত্রেও লাগছে, তখন আমার একটা কম্বাইন্ড ইন্ট্রো হয়, চার্ট নিয়ে এক লাইন, টেবল নিয়ে এক লাইন, দুটো আবার অ্যান্ড দিয়ে একটা যুক্ত করে দেওয়ার একটা বিষয় থাকে। দ্য চার্ট শোজ দিস এন্ড দ্য টেবল কন্টেইনস দ্যাট। ভার্বটা চেঞ্জ করবো, আমরা দুইবার শোজ লিখবো না, একটাই শো লিখলে আরেকটা ইলাস্ট্রেটস বা কন্টেইনস এভাবে, হ্যাঁ, ডিপিক্টস এভাবে চেঞ্জ করে দিব। ঠিক আছে, আচ্ছা, ইউ আর লাকি এনাফ যে আমরা রেকর্ড করছি, নাহলে এটা মিস করে ফেলতেন। এখন আসেন, এইখানে ডিজাইন কয়টা আছে? হুম? একটা আছে। পার্ট মাঝখানে ভাগ করেছে একটা বাউন্ডারি দিয়ে, বাট গোটাটা মিলে আমার দিন শেষে একটা ডিজাইন। অনেকগুলো বার চার্ট আছে, বাট অ্যাকচুয়ালি এটা গোটাটা মিলে একটা বার চার্ট, অনেকগুলো বার আছে। সো দ্য বার চার্ট শোজ, হ্যাঁ, অ্যাজ ইউ উড বি, হ্যাঁ, দ্য বার চার্ট শোজ, চার্ট একটাই ধরছি আমরা। ওকে, সেরকম টেবল, অনেকগুলো টেবলে আমার রো থাকতে পারে, কলাম থাকতে পারে, তাতে আমার কিছু আসে যায় না, গোটাটা মিলে একটা টেবল। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন ম্যাপ বা ডায়াগ্রাম যদি আসে, ধরেন এই কোশ্চেনটা যদি আপনাদেরকে এটা একটু সরিয়ে দেখাই, যেটা বলছিলাম অনেক সময় হাইব্রিড কোশ্চেনে যেটা করে, একটা পাই চার্ট দিয়েছে,
একটা টেবিল দিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে একটা কম্পাউন্ড ইন্ট্রো লিখতে হবে। তাহলে দ্য চার্ট শোজ হোয়াট, ওয়ার্ল্ড ওয়াইড ডিগ্রেডেশন অফ ল্যান্ড। আমরা তো ডিরেক্ট ওয়ার্ল্ড ওয়াইড ল্যান্ড ডিগ্রেডেশন বললে কপি হয়ে গেল, তাহলে একটু ঘুরিয়ে বলবো, দ্য চার্ট শোজ বা পাই চার্ট শোজ ওয়ার্ল্ড ওয়াইড ডিগ্রেডেশন অফ ল্যান্ড। ল্যান্ড কথাটা পিছে নিব, সাথে একটা অফ দিয়ে দিলাম, তাহলে একটু নিজের মতো হলো, চুরি করলাম বাট ধরা খাইলাম না আর কি। হ্যাঁ, আচ্ছা। এন্ড দ্য টেবল ইলাস্ট্রেটস বা কন্টেইনস কান্ট্রি ওয়াইজ ডাটা। হ্যাঁ, কান্ট্রি ওয়াইজ কেন বলছি, এই যে নর্থ আমেরিকা, ইউরোপ বা ওশেনিয়া, তাহলে এরিয়া ওয়াইজ ডাটা বলতে পারি। ইউরোপ তার কান্ট্রি না, ইউরোপ একটা এরিয়া। রিজন ওয়াইজ ডাটা বা রিজিওনাল ডাটা অফ 3 স্পেসিফিক regions, or data of 3 specific regions contains data of 3 specific regions. ওই সেম ডাটাই ডিগ্রেডেশন ডাটাই বলতে পারি আমরা। তাহলে the table contains degradation data for 3 specific regions। বিষয়টা তাহলে এরকম একটা ইন্ট্রোতে আসবে, ঠিক আছে। ইন্ট্রোতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ম্যাক্সিমাম মোট 6টা পয়েন্ট থাকতে পারে একটা ইন্ট্রোতে। এর ভিতরে 4টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, ম্যাক্সিমাম একটা ইন্ট্রোতে 6 পয়েন্ট ইনফরমেশন থাকে। কেউ যদি 6টা পয়েন্ট ফাইন্ড আউট করা শিখে, তখন আর তার ইন্ট্রো প্যারাফ্রেজ করার প্রয়োজন হয় না, সে নিজে নিজে লিখতে পারবে। তো দুইটা ওয়ে ইন্ট্রো লেখার, একটা হচ্ছে কোশ্চেনে যা আছে সেটাকে আমি যে অফটা সামনে দিলাম, পিছিয়ে দিলাম, দিয়ে এভাবে ঘুরিয়ে লিখলাম, আর একটা হচ্ছে সম্পূর্ণ নিজে লিখলাম। সম্পূর্ণ নিজে লিখলে মার্কসটা কখনোই 665 এর নিচে নামে না, আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। আর প্যারাফ্রেজের সর্বোচ্চ মার্কসই হচ্ছে 665। ওকে, মানে প্যারাফ্রেজটা যখন অ্যাকুরেট হয় এবং বেশ সুন্দর হয়, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 665 পর্যন্ত করতে পারবেন, স্কোর করতে পারবেন। আর নিজে লেখা শিখলে এটা আপনার লেখা যত সুন্দর হইতে থাকবে, তত 6 থেকে এটা উপর দিকে তখন উঠতে থাকবে, বাড়তে থাকবে। এক্স্যাক্টলি। এই গেল আমাদের টাস্ক 1 এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বিষয়। আমরা যদি একটা ফুল এসে দেখি, যেটা স্যাম্পল এসে থেকে আমরা দেখতে পারি বইয়ে, সেখানে আরো কিছু এরকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয় আছে, অ্যাপ্লিকেশনস আছে। লেটস হ্যাভ এ লুক এট ওয়ান ফুল এসে এন্ড দ্য গ্রামার রুলস অ্যাজ ওয়েল। আচ্ছা, এটা 7-5 মানের একটা আনসার, এটা আমরা ধরছি, আমরা অ্যানালাইজ করব আজকে along with the rules. ওকে, আচ্ছা। সেম ম্যানারে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, লুকস, শি, নিডস, সমস্যা হচ্ছে এত সিম্পল সিম্পল সেন্টেন্স দিয়ে আইএলটিএস এ খুব একটা কাজ হয় না, ঠিক আছে, আর একটু বড় বড় লাগে। আমরা আগে ছোটগুলো লেখা শিখবো, দেন উইল সি টু ইট। ওকে, আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট পারসন, থার্ড পারসন এই যে দিয়ে দিয়েছে। এখন হি, শি, ইট এর প্লুরালটা আবার হচ্ছে আপনার দে, একটাই কিন্তু প্লুরাল, এটা একটু খেয়াল রাখেন। আমি একটা বাক্য লিখলাম, হি হ্যাজ হিজ মানি, এরপরে যখন প্লুরালে যাব তখন সেটা চলে আসবে, যদি লাগে আর কি, দে। তবে ওই এখানেও ভুল হয়, যে প্রথম বাক্যে হি থাকে, পরের বাক্যে আমরা দে দিচ্ছি, এটা কিন্তু যাবে না। ওকে, হি এর প্লুরাল মানে অল্টারনেটিভ প্রোনাউন হিসেবে দে নিতে পারবো না, শুধুমাত্র প্লুরাল হইলেই সেক্ষেত্রে দে ব্যবহার করা যায়। আচ্ছা, তো ছোট 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 গ্রামার, উই ওয়ার ইয়াং ওয়ান্স। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা ভুল হয় অনেক সময়। হ্যাঁ, ডাজ যখন লিখে ফেলছি, তখন কিন্তু লাইকের সাথে আর নতুন করে এস বসানোর সুযোগ নাই, কারণ অলরেডি এসটা ডু ভার্বের সাথে চলে আসছে। এক্স্যাক্টলি। আচ্ছা, বন্ধ হয়ে গেল। এবং কোশ্চেনের ক্ষেত্রেও তাই, যখন সামনে এস চলে আসছে। আচ্ছা, আর কিছু ব্যাটারি লো, এইটা দরকার। ওকে, এনিবডি, নোবডির এই যে লিস্টটা, এইটা দরকার। এখন এনিবডি না হয় বুঝলাম, হ্যাঁ, এভরিবডি কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। অনেকেই কিন্তু এভরিবডি দিয়ে আর ভার্বের সাথে এসইএস দিতে চায় না, যেহেতু এটা দিয়ে সবাইকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, চার্জারটা নিয়ে আসি। যেমন আমরা বলতে পারি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, খুব কমন একটা এক্সাম্পল, প্রত্যেক মাই তার বাচ্চাকে ভালোবাসে। ওকে, সেখানে লাভ আর চাইল্ড বলার সুযোগ নাই। ওকে,
এভরি নেশন যখন বলছি, এভরি কান্ট্রি যখন বলছি, কান্ট্রিজ বলারও সুযোগ নাই, এভরি কান্ট্রিজ বলা যাচ্ছে না। ওকে, সরি, হ্যালো, দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। তাহলে এভরিবডি, এভরি নেশন যখন আমরা ব্যবহার করছি লাগবে এটা। এভরি কান্ট্রি, এভরি প্রোডাক্ট যখন লিখছি তখন এই বিষয়টা চলে আসবে, তখন আমার ভার্বটা যেন সিঙ্গুলার থাকে। ওকে, আচ্ছা, নাইদার আইদার এক্ষেত্রেও লাগছে। আচ্ছা, এটা গেল অল অফ দ্য বুকস। একটু খেয়াল করেন, আমি অল অফ দ্য বুক যখন লিখছি তখন ইজ, কিন্তু বুকস যখন লিখছি তখন আর। তার মানে আমি অল অফ এর পরে ইজও নিতে পারি, আরও নিতে পারি, ডিপেন্ড করছে আমি নাউনটা সিঙ্গুলার রাখছি নাকি প্লুরাল রাখছি এটার উপরে। ঠিক আছে, দেয়ার আর নিউ ম্যাপস। এখন আসেন, দেয়ার এর পরে ইজও বসে, আরও বসে, এটাও আপনাদের লাগবে। দেয়ার স্ট্রাকচার রাইটিং এ মানে বাধ্যতামূলকের মতো একটা বিষয়, কারণ আপনি বারবার শুধু কান্ট্রি দিয়ে বাক্য শুরু করবেন, অ্যামাউন্ট দিয়ে বাক্য শুরু করবেন, এটা ইনাফ না। বাক্যের স্ট্রাকচারে ভেরিয়েশনস আনতে হবে। আপনাদের ইন্ট্রোতে একটা বডি প্যারাগ্রাফের প্যাটার্নে আমরা দেখাবো এখানে মোট ঘুরে ফিরে 5 রকম ভাবে একটা সেন্টেন্সকে প্রকাশ করা যায়। ওয়্যার ইজ ইট, ইন্ট্রোডাকশন না, আমাদের লাগবে বডির বেসিক। বডির বেসিক, এগুলো সব আপনাদের জন্যই তৈরি করা। ওকে, we'll be showing them very soon. We'll have these detailed classes. ওকে, হ্যাঁ, দেখলেও ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, তো একই নাম, একই লাইন দেখেন, আমরা বলছি চায়না ট্রেডিউসড, যেহেতু ঘটনাটা ছিল পাস্টের, এটা 2014 সালের, এখানে লেখা নাই, কোশ্চেনে লেখা ছিল 14 সাল। ঠিক আছে, এই জন্য আমরা রাখছি প্রেডিউসড। প্রেডিউসড অলমোস্ট এত বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি, শেষে আসলো টাইম ইন 2014। পাস্টের তো কোনো এস বাই এস নাই, চায়নার ক্ষেত্রেও প্রডিউসড, এর সাথে আরো 5টা নেশন থাকলেও প্রডিউসড। ওকে, আচ্ছা, একই লাইনটা আবার দেখেন, আমরা টাইমটাকে আগে এনেও লিখতে পারি, যে ইন 2014 চায়না প্রডিউসড অলমোস্ট এত, একটা ভেরিয়েশন চলে আসলো। একটা বাক্য আমার শুরু হচ্ছে চায়না দিয়ে, আর একটা বাক্য আমার শুরু হচ্ছে টাইম দিয়ে। এটা এক্সামিনার খেয়াল করবে, একই বাক্য কিন্তু তারপরেও এটা একটা ভ্যারাইটির মধ্যে পড়ে। আচ্ছা, এটাকে যদি আমি প্যাসিভে লিখি তখন চলে আসবে কিভাবে? তখন চলে আসতেছে যে এত বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি হয়ে গেল আমার, এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট। এত বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি, অফ ইলেকট্রিসিটি না, কিলোওয়াট পর্যন্ত, এই পর্যন্ত আপনার সাবজেক্ট। আর অফ ইলেকট্রিসিটি হচ্ছে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, প্রিপোজিশন দিয়ে যুক্ত, অফ দিয়ে যুক্ত। তাহলে ওয়াজ প্রডিউসড, এই টোটালটা কিন্তু একটা ইউনিট। বলতেই পারেন যে স্যার এত বিলিয়ন কিলোওয়াট, তাও এটা প্লুরাল হইতে পারলো না? 1 বিলিয়ন কিলোওয়াট সিঙ্গুলার, 2 হইলেই তো প্লুরাল। ঠিক আছে, কিন্তু এইখানে ঝামেলাটা হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা ইউনিট, একটা মেজারমেন্ট। ঠিক আছে, এই এই জায়গাগুলোতে ঝামেলা হয়, আমরা কনফিউজ থাকি রাইটিং টাস্ক মানে। যেহেতু সংখ্যাটা প্লুরাল হয়ে গেছে, আমি সেক্ষেত্রে ইজ দিব নাকি আর দিব। ওকে, তাহলে এখানে ওয়্যার হওয়ার কথা, বাট দেখা যাচ্ছে যে ওয়াজ কারেক্ট। ওকে, সো ইলেকট্রিসিটি ওয়াজ প্রডিউসড বাই চায়না ইন এত, প্যাসিভ গেল। এগেইন এইখানেও আমি প্যাসিভেও টাইমটা আগে যদি নিয়ে আসি তাহলে একটা ভ্যারাইটি উৎপন্ন হয়। ঠিক আছে, যে ইন 2014 অলমোস্ট এত বিলিয়ন ওয়াজ প্রডিউসড বাই চায়না। আচ্ছা, আর কিছু প্যাটার্নে আসেন, এখানে গেল মাত্র 2টো প্যাটার্ন। আচ্ছা, 3 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্নটা কি, আমরা প্রোডাকশন বিষয়টাকে, মানে মূল যে অ্যাকশন, যে তারা প্রডিউস করছে, তাহলে প্রডিউস করা হচ্ছে আমার মেইন অ্যাকশন, সেখানে অ্যাকশনটাকেও আমরা সাবজেক্টে নিয়ে আসতে পারি, যে দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ইন চায়না ওয়াজ এত বিলিয়ন কিলোওয়াট, এটাও কিন্তু অ্যাক্টিভ। প্রোডাকশন ওয়াজ এত বিলিয়ন কিলোওয়াট, প্রোডাকশন ছিল এত বিলিয়ন। তো এখানে কাজ কে করেছে এটা গুরুত্বপূর্ণ না, প্রোডাকশনকে প্রায়োরিটি দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এগেইন অলমোস্ট এত বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি ওয়াজ দ্য প্রোডাকশন, ওয়াজ প্রডিউসড ছিল আমার প্যাসিভ, তো সেটাকে প্যাসিভ না করে আমি বলতে পারি ওয়াজ দ্য প্রোডাকশন অফ চায়না ইন 2014। তাহলে দেখেন প্রত্যেকটা বাক্য কিন্তু একটা ভিন্ন স্টার্টার নিয়ে শুরু হচ্ছে। ওকে, অ্যাপারেন্টলি এটা দেখে মনে হচ্ছিল যে এটা প্যাসিভে যাবে, কিন্তু এটাও চলে গেছে অ্যাক্টিভে।
ওকে, আচ্ছা, এইবার আসেন দেয়ার স্ট্রাকচার, যেটা আমরা গ্রামারে দেখছিলাম যে দেয়ার স্ট্রাকচার আমার লাগবেই। একটা প্যারাগ্রাফে যদি 5টা বাক্য থাকে, অন্তত একটা বাক্য দেয়ার স্ট্রাকচারে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেয়ার ওয়ার অলমোস্ট এত বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি প্রডিউসড বাই চায়না। এখন বলেন যে ওয়্যার কেন, এখানে তো ওয়াজ হওয়ার কথা। ওকে, এটা আমি বাধ্য হয়ে ওয়্যার রাখছি, এটা আমি কুইল বটে দিয়ে চেক করেছিলাম, আমি ওয়াজই দিচ্ছিলাম গ্রামার রুলস অনুযায়ী, কিন্তু বট বলছে এই এত বিলিয়ন কিলোওয়াট, এটার স্ট্রাকচারে যখন দেয়ার আসতেছে তখন এখানে ওয়্যার বেসড, ঠিক আছে? টেকনিক্যালি এটা কিন্তু ওয়াজ দিলেও কারেক্ট হওয়ার কথা, কারণ এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, ওয়ান ইউনিট অফ প্রোডাকশন, সো এখানে ওয়াজ দিলেও কারেক্ট হওয়ার কথা গ্রামার রুলস অনুযায়ী। বাট বটে হয়তো এই ইনস্ট্রাকশনটা দেওয়া নাই, ওই জন্য সে এখানে ওয়্যার ইয়া করতেছে, আর উপরেরটা আবার ওয়াজ খাচ্ছে। চলেন আমরা চেক করে দেখি। হুম, পুরোটা এইটা নিলাম, হয়ে গেল, এখান থেকে কপি করা কঠিন, কিবোর্ড দিয়ে করতে হচ্ছে। ওয়্যার ইজ দ্য গ্রামার পেজ? হিয়ার উই নিড কুইলবট। কুইলবটটা ফ্রি আছে, ফ্রি ভার্সনটা ফ্রি আর কি, আমার প্রিমিয়াম ভার্সনে যাওয়ার দরকার নাই, ফ্রি ভার্সন ইজ গুড ইনাফ। প্রিমিয়ামটা হচ্ছে যেটুকুন কাজ প্রিমিয়ামে বাকি থাকে সেটুকুন আবার চ্যাট জিপি দিয়ে কভার করে নেওয়া যায় ফ্রি ভার্সনে। ওকে, হ্যাঁ, আপনারা নিজে নিজে যখন চেক দিবেন, ঠিক আছে, এটা ব্যবহার করতে পারেন লেখার পরে। আচ্ছা, এটা গেল আমার দেয়ার স্ট্রাকচার। তো এটাকে ক্যাপিটাল করতে বলছে যেহেতু, মানে হ্যাঁ প্রথম শব্দ, দেয়ারটা বাদ দিচ্ছে। আচ্ছা, আর আরেকটা বাক্য ছিল আপনার এইটা, তাই না? এখানে তো আমার এটাই সাবজেক্ট। আচ্ছা, তো এটাই সাবজেক্ট, ওখানে আমি হচ্ছে ওয়াজ দিয়েছি আর এখানে আমি ওয়্যার দিয়েছি। কপি, গত 3 মাসেও আমার 14টা অ্যাডভান্স ইস্যু পাইছে, আপগ্রেড করলে আমাকে সবগুলো শিখাবে, ঠিক আছে? আপাতত আমি আপগ্রেড করছি না, আমি শুধু গ্রামার ইস্যুটা দেখছি। ওকে, মানে এখনো ঘুরছে, ও ডিসিশন শেষ করতে পারে নাই, সম্ভবত নেট স্লো। ওকে, আমরা দু একটা ভুল ইচ্ছা করে করে দেখতে পারি, তাতে অনেক সময় তাড়াতাড়ি হয়। আচ্ছা, এখন পর্যন্ত জিরো মিস্টেক, দেখেন তাহলে এইটাকে আমি সাবজেক্ট দিলাম, তখন ও ওয়াজকে নিয়েছে ঠিক, আর এইখানে আমি দেয়ারের পরে ওয়্যার দিয়েছি, এটাকে ঠিক নিচ্ছে। এখন আমি যেই এটা ওয়াজ করব, ও বলবে এটা ভুল, এটা হচ্ছে লজিকের বাইরে চলে যায়। হুম, এখনো জিরো বলতেছে, দুইটাই চলে, ঠিক আছে? বাট আমি ফুল এসে যখন চেক দিয়েছিলাম, ওইটাকে এই যে চলে আসছে, ওয়াজ রেড মার্ক করছে, ও ওয়্যার সাজেস্ট করছে, তাহলে একই সাবজেক্ট দেয়ারের পরে ও ওয়াজ নিতে চাচ্ছে না, ওয়্যার নিচ্ছে। বুঝে নাই, ওই যে উপরে স্ট্রাকচার ছিল কথাটা, ও তখন অ্যানালাইজ করতে পারে নাই আর কি, স্ট্রাকচার ওই শব্দটা এক্সট্রা থাকার কারণে। ওকে, এখন যখন শুধু সলিড বাক্য দিয়েছি, ওর হচ্ছে একটু চোখ মুখ খুলছে। ওকে, সেই হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখেন কন্ট্রাডিকশন না, এটা কন্ট্রাডিকশন, কিন্তু দুই জায়গাতেই আমার সাবজেক্ট হচ্ছে এত বিলিয়ন কিলোওয়াট, অলমোস্ট অ্যাডজেক্টিভ মাত্র। তাহলে মূল সাবজেক্ট তো আমার হচ্ছে এত বিলিয়ন কিলোওয়াট, তাহলে সেটাকেই ওয়াজ নিচ্ছে, আবার সেটাকেই আবার এখানেও তো অলমোস্ট আছে, যেটা যে অলমোস্ট ছাড়া তা তো না, সেখানে ওয়াজ নিচ্ছে। ওকে, ওয়াজ নিচ্ছে না, ওয়্যার সাজেস্ট করতেছে। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, ওকে, এখন ও বলতেছে কি, ওইটা ওই যে এখন প্রিমিয়ামে গেলে আমাকে দেখাবে, আমি ওইটাতে যেতে চাচ্ছি না। প্রিমিয়ামে গেলে ও হচ্ছে $50, আমার কার্ডই নাই, $50 কই থেকে দিব ওরা? হ্যাঁ, লেটস গো ব্যাক টু গ্রামার। তাহলে এখানে দুটোই ঠিক আছে, আমাকে খেয়াল রাখতে হবে দেয়ারের পরে ইজ কখন, আর কখন, ওয়াজ কখন, ওয়্যার কখন, রাইট? আচ্ছা, ম্যাপস, সলিড ভাবে যখন আমি দেয়ারের পরে প্লুরাল সাবজেক্ট নিয়ে আসতেছি, তখন আমার দেয়ারের আগে, ওই দেয়ার স্ট্রাকচারে দেয়ারের পরে আর বা ওয়্যার হবে। ওকে, আর যখন আমার বিষয়টা ম্যাপ,
আমি যখন দুটো ম্যাপ নিয়ে লিখছি তখন আর আর একটা ম্যাপ নিয়ে যখন লিখছি তখন ইজ। হ্যাঁ, এখানে আমার দুটো ইয়া হতে পারে, দুটো কান্ট্রি হতে পারে। এখানে যেমন চায়না আছে, চায়নার সাথে অস্ট্রেলিয়াও থাকতে পারে, চায়না অ্যান্ড অস্ট্রেলিয়া, চায়না অ্যান্ড ইউএসএ, তখন আমার এখানে আর হবে। আর শুধু একটা কান্ট্রি যদি হয় তাহলে ইজ আসতেছে। ওকে, আচ্ছা, গেল। এরপরে আসেন কিছু বিষয়ই আছে সেগুলো দেখতে প্লুরাল, এটাও একটু খেয়াল রাখেন। $20, 20 লিখলে কিন্তু আমাকে ডলার্সই লিখতে হবে, কিন্তু ভার্বটা আবার ইজ। এই একটা ইংলিশের একটা কন্ট্রাডিকশন, একটু এক্সেপশনাল। হ্যাঁ, 20 কে প্লুরাল কাউন্ট করেই ডলার লিখছে, ওরা ডলার্স লিখছে, কিন্তু গোটাটা মিলে আবার সিঙ্গুলার সাবজেক্ট। এবং তাহলে টাকা পয়সার হিসাব নিয়ে, মেজারমেন্ট নিয়ে যে লেখাগুলো হবে সেক্ষেত্রে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সেম ম্যানারে 50 বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি। হ্যাঁ, তো 50 বিলিয়ন কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি। আমি সরি, এটা রেট করার কোনো দরকার ছিল না। তো এটা যদি ইলেকট্রিসিটির পরিবর্তে অন্য কিছু হইতো, ধরেন কার, 50 বিলিয়ন কার্স, পুরোটা কিন্তু তখন কার আকারে প্লুরালি চলে আসতো, ঠিক আছে। আর আমি যখন 50 বিলিয়ন কার্স লিখছি তখন কি এটা সিঙ্গুলার না প্লুরাল? তখন প্লুরাল, কিন্তু 50 বিলিয়ন যখন ডলার্স লিখছি তখন আবার এটা সিঙ্গুলার। হ্যাঁ, যখন টাকার অঙ্ক বসাচ্ছি তখন পুরোটা বানান প্লুরাল, কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার। আর টাকা বাদে যখন আমি অন্য অবজেক্ট বসাচ্ছি তখন উল্টা। ইলেকট্রিসিটি ওই টাকার মতোই একটা বিষয়। হুম, ঠিক আছে। মানে এটাকে ধরছে ওরা আনকাউন্টেবল। ওকে, কেন আনকাউন্টেবল ধরতেছে? মেজার তো করা যায়, টাকা তো গণনা করা যায়, তারপরেও টাকাকে, ডলার্সকে ওরা আনকাউন্টেবল ধরছে, কাউন্ট করে আনকাউন্টেবল ধরতেছে, ইউনো। ওকে, তো প্রত্যেকটা গ্রামারই এরকম কিছু স্যাসরা বিষয় আছে আর কি। এগুলো হয়তো এখন, হ্যাঁ, এখন থেকে 5 বছর পরে বলবে যে ওইগুলা ভুল ছিল, দিয়ে $50 এর পরে প্লুরালি দিবে একসময়। গ্রামার কিন্তু চেঞ্জ করতেছে ওরা প্রতিনিয়ত। ওকে, আচ্ছা, এখন আসেন, সেরকম কিছু শব্দ আছে আরো, যেমন নিউজ, হ্যাঁ, পলিটিক্স, সিজার্স, এগুলো আপনাদের লাগবে না মূলত আইএলস। ওকে, আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা, আরেকটা বিষয় ছিল ওয়ান অফ দা অথবা সাম অফ দা। ওয়ান অফ দা, ওয়ান অফ দা, ওয়ান অফ দা, ওয়ান অফ দা ওয়ার্ল্ড লিডিং সায়েন্টিস্ট, এই জায়গাতে অনেকেই ভুল করে। ওয়ান অফ দা যখন লিখছেন তখন এই যে নাউনটা, মূল নাউন যেটা আসবে সেটা প্লুরাল রাখতে হবে। সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদের মধ্যে একজন, ঠিক আছে। ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ওয়ান অফ দ্য প্রোডাক্টস, রাইটিং এ লাগবে এটা, ঠিক আছে। ওয়ান অফ দ্য প্রোডাক্টস ওয়াজ সোল্ড মোর ইন অ্যামাউন্ট দেন আদার প্রোডাক্টস, একটা প্রোডাক্ট অন্য প্রোডাক্টের চাইতে বেশি সোল্ড হয়েছে, এভাবে বাক্য লাগবে আপনার। এবং সেই অনুযায়ী, এই ওয়ান অনুযায়ী কিন্তু আপনার আলটিমেটলি ভার্বটা হবে হ্যাজ। হ্যাঁ, সো সায়েন্টিস্ট অনুসারে ভার্ব নিলে আমার হওয়ার কথা ছিল হ্যাভ, কিন্তু ভার্ব হচ্ছে ওয়ান অনুযায়ী। ওকে, a group of, consisting, a group consisting of professor লিডেনরক, তাহলে একটা গ্রুপ যেখানে প্রফেসর লিডেনরক সহ অনেকেই আছেন। ওকে, সাবভার্ব কি? ডেপার্টস। ওকে, তাহলে এই এ গ্রুপ, পুরো গ্রুপটাকে আনকাউন্টেবল একটা ডিজিট ধরা হচ্ছে। গ্রুপে কয়জন আছে সেটাকে আমি গুনছি না, পুরোটা মিলে 3জনও হইতে পারে, 5জনও হইতে পারে। যেহেতু এটা আমি কাউন্ট করছি না, তার মানে ইট বিকামস টেকনিক্যালি আনকাউন্টেবল। তখন এটা আমার আসতেছে এগেইন সিঙ্গুলার ভার্ব। এই জায়গাগুলোতে ভুল হয়। ওকে, আমরা দেখছি গ্রামার, তারপরেও ভুল হবে, এবং আলটিমেটলি 2-1 বার ভুল করার পরে বিষয়টা সংশোধনে আসবে। ওকে, কল এগেইন ফ্রম অস্ট্রেলিয়া, হ্যাঁ, ধরা উচিত, তাই না? এই স্যার ভাই, বোধহয় আমি মিস করেছি আপনার কল আরেকদিন। হ্যাঁ, ইসলাম, হাউ ইজ লাইফ? আবার কল। এখানে ক্যামেরা অন করার সুযোগ আছে, আপনার জুনিয়র ভাই ব্রাদারদের সাথে দেখা করাই দিতাম তাহলে। হুম, চশমাটা পরে নেন। ওকে, আমরা অনেকেই আছি
you can inspire them. এই আপনাদের এক বড় ভাই যে অস্ট্রেলিয়াতে আছে, ঠিক আছে, দেখা যায় বাচ্চাদের কি পেন্টিং। বড় টেবিলটা মাঝের রুমে দিয়েছি, ওই আর হচ্ছে আপনার এইখানে ওই হাতলালা চেয়ার গুলো এনে একটা মানে একটা ইউ ইউ টাইপের একটা সেট আপ দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। ইস্তেক ভাই আউট। হ্যাঁ, পোলাপানের রিফান্ড টিফান্ড করাইয়া মানে আমারে হয়রান করে ফেলছিল, ঠিক আছে। আমার কথা হচ্ছে পোলাপানের রিফান্ড করাইছেন আপনি নিজের ভুলে। উনি অস্ট্রেলিয়ায় এমন একটা এজেন্সি ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি না ইনস্টিটিউট থেকে অফার লেটার আনছে, যেটা অ্যাপ্লাই করলে অফার লেটার দিয়ে দেয়। আলটিমেটলি সেটা তো আমার ভিসা দিবে না, এমবাসি তো দিবে না। এমবাসি তো জানে যে এটা একটা লো কোয়ালিটি একটা ইনস্টিটিউট, অ্যাপ্লাই করলেই অফার লেটার দিয়ে দেয়, ঠিক আছে। এইরকম এজেন্টের সাথে বেস্টাইলস যায় না। আলটিমেটলি হি হ্যাড টু কুইট। ওকে, আমার কথা হচ্ছে স্টুডেন্টের যাতে 1 টাকাও ক্ষতি না হয়। আমরা এমন মানে ইউনিভার্সিটি বা কলেজ থেকে অফার লেটার আনাবো যেখানে অ্যাপ্লাই করলে ভিসাটা হবে। অনেকেই দেখবেন যে শুধু অফার লেটার বা I-20 এনে দিয়ে 40-50 হাজার টাকা স্টুডেন্টের কাছ থেকে খায়া ফেলে, এবং এদের মূল বক্তব্য থাকে বিজ্ঞাপনে, হ্যাঁ, যে আফটার ভিসা 5 লাখ, ভিসার আগে কোনো চার্জ নাই। এই আফটার ভিসা 5 লাখ শুনে দৌড় দিয়ে পোলাপান ওইখানে যায়, I-20 আনতে আনতে 50 হাজার খসায়, ঠিক আছে। এরপরে আর ভিসার আর খোঁজ খবর নাই। হ্যাঁ, ওরা তো বলছে আফটার ভিসা টাকা নিবো না হলে নিবো না। তো টাকা তো যদি 100 ক্যান্ডিডেটের কাছ থেকে 50 করে খসায় তো হয়ে গেছে ওদের ইনকাম করা, ঠিক আছে। হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়ার জন্য এখন কোনো সার্ভিস চার্জও নিচ্ছি না। প্লাস সাইপ্রাসে আমরা প্রথম 5 জন পাঠাইতে সার্ভিস চার্জ লাগছে, ইউনিভার্সিটির সাথে কোনো ডিল ছিল না আমাদের, থার্ড পার্টির মাধ্যমে পাঠিয়েছি। এখন সাইপ্রাসেও কোনো সার্ভিস চার্জ নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানাউন্স করা হয় নাই আসলে, অ্যানাউন্স করা হয় নাই যে উই আর ওয়ার্কিং। হ্যাঁ, অ্যানাউন্স করা উচিত। আপনারা ভাই ব্রাদার আছেন, রেফার করতে পারবেন, শুধু আইএলটিএস করতে। লেটস কাম ব্যাক। আমরা এতক্ষণ অস্ট্রেলিয়ায় ছিলাম, এখন বাংলাদেশে ফিরে আসি, কারণ আমাদের এখনো ভিসা হয় নাই। তো আচ্ছা, নাও যেটা বলছিলাম, তাহলে এই গ্রুপে কয়জন আছে, যেহেতু তারা কাউন্ট করছে না, এই জন্য এটাকে কিন্তু ডি পার্টের সাথে একটা এস দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আইদার অর, এটা ব্যবহারটা খুব কম, তারপরেও যদি লাগে আর কি। ওকে, এই ক্ষেত্রে ভার্বটা ডিসাইড হয় অর এর পরে যে সাবজেক্ট আছে, নাইদার নর আইদার অর, যদি কখনো ব্যবহার করেন রাইটিং এ, সেক্ষেত্রে আমার অর এর পরে বা নরের পরে যে সাবজেক্ট আসবে সেইটা অনুযায়ী ভার্ব হবে। একটু খেয়াল রাখেন, এখানে গ্রিনের পরিবর্তে যদি গ্রিনস হইতো, কথার কথা, গ্রিনস হয় না নরমালি, গ্রিনস বললে ঘাসপালা গাছ মানে ঘাসপালা তৃণলতা এদেরকে বোঝায়, যেটা আনকাউন্টেবল টেকনিক্যালি। ওকে, তো সেক্ষেত্রে আইদার, হ্যাঁ, চায়না অর আদার নেশনস, আদার নেশনস তো আমার প্লুরাল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টার হবে না। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্বের বেসিক। ওকে, বাদ বাকি গুলো আমরা লিখতে লিখতে যেটা ফেস করব সেই অনুযায়ী ঠিক করে নিব। ওকে, কিছু স্যাম্পল আনসার আমরা দেখতে পারি, যেটা প্রতিনিয়তই আপনারা হয়তো স্ক্রিপ্টেও খেয়াল করতে পারেন, যে সেখানে সাবজেক্ট ভার্বটা কিভাবে আসতেছে। ঠান্ডা লাগতেছে নাকি আপনার? আচ্ছা, সমস্যা নেই, ইটস ওকে। এক্সাম হলে 21 ডিগ্রি এসি করা থাকে, এবং সেটা হচ্ছে ফুল স্পিড, টার্বো স্পিডে দেওয়া থাকে। তো ওয়ান অফ দ্য এক্সাম প্রিপারেশনস হচ্ছে একটা হুডি নিয়ে পরীক্ষা দিতে যাওয়া। ওই প্রিপারেশন আপনার খুব ভালো প্রিপারেশন। ঠান্ডা যদি ঘাড়ে কানে সমানে লাগতে থাকে, পরীক্ষা কিন্তু ভালো হবে না, যেটা আমার প্রথম পরীক্ষার ব্যাপারে হয়েছিল। আমি একটু পর পর ঘাড় ডলি, এমন ঠান্ডা হয়ে যাচ্ছে যে আপনার কোনো দিকে আর ফোকাস করতে পারতেছি না। যার কারণে আমার লিসেনিংটা খারাপ হয়ে গেছিল, রিডিংটা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, জানতাম না এত কিছু, প্রথম পরীক্ষা তো, মানে
চলে গেছি, ইংরেজিতে পড়ছি, কি আর আসবে, যাই দেখি। বিষয়টা হচ্ছে এইরকম। হ্যাঁ, আচ্ছা, সো এরকম চাইল্ড কেয়ার সার্ভিস, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট, এটা একটা সার্ভিস মূলত। হ্যাঁ, চাইল্ড কেয়ার আছে নাকি চিলড্রেন কেয়ার আছে তাতে তেমন কিছু আমার আসে যায় না, এটা একটা সার্ভিস। তো সেই অনুযায়ী আমার এখানে রানস হচ্ছে, ঠিক আছে। আবার খেয়াল করেন, উই প্লুরাল, সো অফার। আচ্ছা, রিয়েলি ভ্যারিড এন্ড এক্সাইটিং প্রোগ্রাম টু কিপ দ্য চিলড্রেন এন্টারটেইনড। ওকে, এন্টারটেইনড এটা কিন্তু ভার্ব না, অ্যাডজেক্টিভ হিসাবে আসছে আর কি। হ্যাঁ, উই ডোন্ট ওয়ান্ট ব্লা ব্লা ব্লা, ইট উইল অলসো ফিল ডিফারেন্ট। তাহলে ইট উইল ফিল ডিফারেন্ট, ফিউচারের ক্ষেত্রে বিষয়গুলো অ্যাপ্লিকেবল না, সো এটা আমার লাগছেও না। দে উইল গেট, এটাতে আসে না, কারণ স্পেসেস আর অ্যাভেলেবল, স্পেসেস প্লুরাল, সো আর অ্যাভেলেবল। এগুলোই টুকটাক রাইটিং এ যাই, সবচেয়ে বেশি কাজে লাগবে এটা আপনাদের রাইটিং এ। এগুলো লিসেনিং টিসেনিং এ লাগে, যদি কখনো গ্যাপে শব্দ বসাইতে হয় তখন এগুলো খেয়াল করতে হয় যে ডিজাইন অনুযায়ী আমার শব্দটা সিঙ্গুলার বসছে নাকি প্লুরাল বসছে, সেন্টেন্স ডিজাইন অনুযায়ী। আচ্ছা, হিয়ার উই হ্যাভ রাইটিং টাস্ক 1, একটা 6 মানের লেখা আছে, তার মানে এখানে বেশ কিছু ভুল আমরা হয়তো পেতে পারি। ওকে, লেটস সি ইফ উই ক্যান আইডেন্টিফাই দ্য ইস্যুস অর নট। প্রথম লাইনে কোনো ভুল আছে? যেটা বলছিলাম দেখেন, ম্যাপসও বলছে, ইলাস্ট্রেটসও বলছে, রাইট? সো এই এসটা হওয়ার কথা না, যেহেতু ম্যাপ একটা আসে না, ম্যাপস ঠিক আছে এখানে শুরুতেই। ওকে, এখানেই একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায়, এক্সামিনার আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে যে এই ক্যান্ডিডেটকে আর যাই দেই 6 এর উপরে দিতাম না। হ্যাঁ, কারণ ওর গ্রামার যথেষ্ট খারাপ। এক্স্যাক্টলি। আচ্ছা, নরভিশন এরিয়া ইন দ্য প্রেজেন্ট ডেজ, ওশো করছে নরভিশন এরিয়া ইন দ্য প্রেজেন্ট ডেজ, ঠিক আছে। হ্যাঁ, এভাবে লেখা যায় না, অ্যাট প্রেজেন্ট লেখা যায়, ইন দ্য প্রেজেন্ট ডেজ কোনো ইংলিশ না আসলে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্ল্যান্ট ডেভেলপমেন্ট। ওকে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আগেও কমা পরেও কমা এগুলো লাগে না, এক্সট্রা পাংচুয়েশন চলে আসছে। ওভারঅল নরভিশন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইজ লোকেটেড at the east side of the town, মোটামুটি ঠিক আছে, with a river on the north, নর্থে একটা নদী আছে সুন্দর, separating the farmland from the industrial area, ঠিক আছে, which is located in the center of the map। এখন আসেন, এই which বলতে সে কাকে রেফার করলো? ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা কিন্তু আমার ম্যাপের তাহলে সেন্টারে থাকতে হবে। ওকে, তাহলে which ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সো ইজ, ঠিক আছে। Center of the map represented by a few factory buildings and roads, যেটা একটা কিছু ফ্যাক্টরি বিল্ডিং আর রোড দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, followed by the main road at the extreme south of the map। এই বাক্যটা খুবই সুন্দর হয়েছে সব মিলে, এটা মোটামুটি এই ওভারঅলটা এখানে আপনার ব্যান্ড 8 মানের একটা ওভারঅল আসছে, ঠিক আছে, মেজর কোনো ইস্যুই নাই, বাট ইন্ট্রোটাই ও ইমপ্রেশন খারাপ করে ফেলছে। এখন হ্যাঁ, এই যে দেখেন, এত ভালো ওভারঅল লিখছে তারপরেও 6 নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে ফেলছে। এখানে একটা ছোট্ট ইস্যু আছে, ওর দাটা ওর ক্যাপিটাল করা উচিত ছিল। ওকে, আচ্ছা, প্ল্যান ডেভেলপমেন্ট শোজ, ঠিক আছে কিনা? প্ল্যান ডেভেলপমেন্ট শোজ, ঠিক আছে, কারণ প্ল্যান ডেভেলপমেন্ট কাউন্টেবল জিনিস না। ওকে, শোজ সাবস্টেন্সিয়ালি গ্রোথ, এখানে একটা ভুল আছে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ছে না, বাট আদার ইস্যুস। কি ভুল? হ্যাঁ, অ্যাডজেক্টিভের ইউজটা ঠিক নাই, ও সাবস্টেন্সিয়ালি বলে ফেলছে, সাবস্টেন্সিয়াল বলা দরকার ছিল, এটা নাউন, সেটা হবে আমার অ্যাডজেক্টিভ, ওইটাকে অ্যাডভার্ব বানিয়ে ফেলছে, সাবস্টেন্সিয়াল গ্রোথ হবে। ওকে, আচ্ছা, অ্যাড মডিফিকেশনস অফ দ্য ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য এরিয়া বিটুইন দ্য ফার্মল্যান্ড অ্যান্ড দ্য মেইন রোড, তাহলে এরিয়াটাও ঠিক আছে, এই এরিয়ার ভিতরে একটা সাবস্টেন্সিয়াল গ্রোথ আছে এবং মডিফিকেশনস আছে, ঠিক আছে। আমরা কি পজ দিব? এই জয় বাংলা চলে আসবে তো রেকর্ডিং এ পরে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সো ইউ হ্যাভ আস্কড মি এ কোশ্চেন রিগার্ডিং প্যারাগ্রাফিং, রাইট? তো খুব সহজ ভাবে যদি প্যারাগ্রাফিং করি, তাহলে ম্যাপ 1 নিয়ে একটা প্যারাগ্রাফ হওয়ার কথা, বডি প্যারাগ্রাফ, ম্যাপ 2 নিয়ে একটা বডি প্যারাগ্রাফ হওয়ার কথা, খুব সহজ প্যারাগ্রাফিং রুলস হচ্ছে এটা, ঠিক আছে।
তাহলে আমার উপরে একটা ইন্ট্রো যাবে, একটা ইন্ট্রো যাচ্ছে আমার। ওকে, আচ্ছা, এরপরে আমার এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে আমার B2, আর থাকছে আমার হচ্ছে ওভারঅল, কনক্লুশন হয় না, ওভারঅল। ওভারঅলটা এখানেও দেওয়া যায়, অথবা এই সাথে, হ্যাঁ, এখানেও দেওয়া যায়, I1 এর পরেই দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, মানে ইন্ট্রোর পরেই দিয়ে দেওয়া যায়। সব মিলিয়ে এখানে টোটাল প্যারাগ্রাফ হওয়ার কথা 4টা, ঠিক আছে। এখন আসেন, এখানে যদি আমি 5টা প্যারাগ্রাফ করতে যাই, হোয়াট শুড বি মাই প্রসেস, অর হোয়াট শুড বি মাই কন্ডিশনস? 5টা প্যারাগ্রাফ করতে গেলে তো একটা শর্ত লাগবে যে আমি 4টার বাইরে 5টা পঞ্চম প্যারাগ্রাফে আমি কি লিখবো। ওকে, তো তখন আমার এলিমেন্ট সার্চ করতে হবে যে ম্যাপের ভিতরে এলিমেন্ট মোট কয়টা আছে। ম্যাপের ভিতরে আমার ফ্যাক্টরি আছে, রোড আছে, হ্যাঁ, আর কি আছে, রিভার আছে, এই তো। প্রথম ম্যাপে রোড, ফ্যাক্টরি, রিভার, এছাড়া তার কিছু নাই। আচ্ছা, 3টা এলিমেন্ট। দ্বিতীয় ম্যাপে কয়টা এলিমেন্ট পাচ্ছি আমরা? রোড পাচ্ছি, রিভার পাচ্ছি, ফ্যাক্টরির পরিবর্তে আমার এখানে হাউজিং আসছে, সাথে আমার শপস আসছে, মেডিকেল সেন্টার, স্কুল, প্লেগ্রাউন্ড, এই বিষয়গুলো চলে আসছে, ঠিক আছে। এলিমেন্ট এখানে তাহলে কিছু বেড়েছে। আমি যদি এই এলিমেন্ট ওয়াইজ এখানে ভাগ করে একটা প্যারাগ্রাফ ডিসাইড করতে পারি, তাহলে প্রথম ম্যাপের রোড, দ্বিতীয় ম্যাপের রোড নিয়ে আমি একটা আলাদা প্যারাগ্রাফ করলাম। প্রথম ম্যাপের ফ্যাক্টরি, দ্বিতীয় ম্যাপের হাউজিং নিয়ে আমি একটা আলাদা প্যারাগ্রাফ করলাম। আর তো কিছু নাই। রিভার তো ধরেন আমি হয়তো হাউজিং এর সাথে বা ফ্যাক্টরির সাথে অ্যাড করে দিলেও হবে, বা ওভারঅল একটু উল্লেখ করে দিলেও হবে। রিভারের তো আর কোনো চেঞ্জ নাই, তাই না? তাহলে এটা তো বারবার উল্লেখ করার প্রয়োজনও নাই। আচ্ছা, আর থাকছে আমার প্লেগ্রাউন্ড, স্কুল সহ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস। এই যে এক্সট্রা ফ্যাসিলিটিস গুলো, সেগুলো তো এমনিতেই আমার ওভারঅলে লাগবে, লাগবে না? ওভারঅলেও তো কিছু থাকতে হবে। তাহলে এখানে আমি তৃতীয় বডি প্যারাগ্রাফটা করবো কি নিয়ে? এলিমেন্ট আছে? নাই, সুযোগ নাই। এই হচ্ছে আমার লিমিটেশনস। হ্যাঁ, যদি আমার এখানেও এই সব স্টপস টাইপের কিছু একটা থাকতো, প্রথম ম্যাপেও যদি থাকতো, সেটা দ্বিতীয় ম্যাপে চেঞ্জ হয়ে একটা ফরম্যাটে আসতো, সেক্ষেত্রে আমি ওইটার সাথে এইটাকে কম্পেয়ার করে থার্ড একটা বডি প্যারাগ্রাফে আমি যেতে পারতাম, মুভ করা যেত। কিন্তু এখানে এই সুযোগটা আর নাই, কারণ প্রথম ম্যাপে ওই এলিমেন্টটাই এক্সিস্ট করে না। তাহলে আমি কার সাথে কাকে কম্পেয়ার করে আরেকটা প্যারাগ্রাফ লিখব? আচ্ছা, এটা যদি একটা ভিন্ন কোশ্চেন হয় আপনার আর একটু বুঝতে সুবিধা হবে, যেখানে পাই চার্ট বা হচ্ছে আপনার যে হচ্ছে লাইন গ্রাফ বা বার চার্ট, এই ধরনের কিছু যদি থাকে আর একটু বুঝতে। এখন আসেন, এইখানে বডি প্যারাগ্রাফ বাড়ানোর সুযোগ আছে। এলিমেন্ট কয়টা আমার? 3টা। ন্যাশনাল গভর্নমেন্ট, লোকাল ট্যাক্স, আদার সোর্স। আমার এখানেও কিন্তু 3টা স্পেন্ডিং সোর্স আছে, ঠিক আছে। তো আমি চাইলেই এখানের মেজর ইনকাম সোর্স, মেজর স্পেন্ডিং সোর্স নিয়ে একটা আলাদা প্যারাগ্রাফ করতে পারি। তারপরে মিডল ইনকাম সোর্স, মিডল স্পেন্ডিং সোর্স নিয়ে একটা প্যারাগ্রাফ করতে পারি। আর লো ইনকাম সোর্স, লো স্পেন্ডিং সোর্স নিয়ে আমি আরো একটা প্যারাগ্রাফ করতে পারি। যদিও এখানে এই লজিকটা খুব একটা স্ট্রং না, ঠিক আছে। খুব একটা স্ট্রং না কেন? মিডল ইনকাম সোর্স আর লো ইনকাম সোর্সের মধ্যে তেমন একটা পার্থক্য নাই যে আমি এদেরকে আলাদা প্যারাগ্রাফে ফেলবো। পার্থক্য কিন্তু খুব সামান্য, 14, 17, 17, 8। যদি এমন হইতো এটা 30, 32 ক্যাটাগরিতে আছে, আর এটা হচ্ছে আপনার 8 থেকে 15 ক্যাটাগরিতে আছে, তাহলে এটা মেজর স্পেন্ডিং, এভারেজ স্পেন্ডিং, লো স্পেন্ডিং সোর্স হিসাবে আইডেন্টিফাই করা যেত। এখন এই দুইটাই তো আপনার একসাথে হচ্ছে আপনার লো স্পেন্ডিং, আর এটা হচ্ছে মেজর স্পেন্ডিং। তো লজিকের দিক থেকে এখানেও 3 প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ করা যাচ্ছে না। তাহলে সোর্সটা বোঝা গেল। যদি থাকতো এটা, এটা 30-র ঘরে, এটা হচ্ছে আপনার 60-র ঘরে, আর এটা হচ্ছে 10-এর ঘরে, তাহলে 10, 30, 40, আর এটা হচ্ছে 60, সব মিলিয়ে 100, এরকম যদি ডিস্ট্রিবিউশন হতো, আমি এখানে 3টা বডি প্যারাগ্রাফ করতে পারতাম লজিক্যালি। ওকে, আর্নিংটা যেরকম মোটামুটি সেরকমই আছে, 175, 90, এটা হচ্ছে 40। এখানে কিন্তু আর্নিং 3 রেঞ্জের আর্নিং আছে। ওকে, কিন্তু এখানে এসে 3 রেঞ্জের আমি পাচ্ছি না, তাহলে আমি প্যারাগ্রাফিং এর এলিমেন্ট খুঁজে পাবো না সেক্ষেত্রে।
আর মোটা দাগে যদি প্যারাগ্রাফের কথা বলি, তাহলে শুধু এটা নিয়ে এক প্যারাগ্রাফ, যেটা বেস্ট হবে, আর এই দুইটা নিয়ে আলাদা এক প্যারাগ্রাফ। সাজানোর ক্ষেত্রে, প্যারাগ্রাফে ইনফরমেশন সাজানোর ক্ষেত্রে আমরা এখানে যদি বড়টা দিয়ে শুরু করি, এখানে ছোটটা দিয়ে শুরু করলাম, কারণ এখানে ছোটটা দিয়ে শেষ হবে, যেটা দিয়ে শেষ হবে পরের প্যারাগ্রাফ সেটা দিয়ে আবার শুরু হলো, তাহলে সুন্দর একটা এখানে সিনক্রোনাইজেশন চলে আসে, কোহেশন বলছি আমরা যেটাকে। ওকে, 3 প্যারাগ্রাফ করার মতো একটা কোশ্চেন যদি আজকে চোখে পড়েই যায়, তাহলে আপনাদের হয়তো কনফিউশনটা পুরোপুরি, আচ্ছা আমাদের ইয়াতেই তো ছিল, ইপিতেই তো ছিল। ওকে, অনেকগুলো কোশ্চেন। কাম হিয়ার, আমি চাইলে এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ, এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ এবং এইটা নিয়ে আলাদা একটা প্যারাগ্রাফ, এখানে আমি 3টা বডি প্যারাগ্রাফ রেঞ্জে যেতে পারি। এটা লজিক্যাল একটা প্যারাগ্রাফিং হবে, যেহেতু আমার 3টা সলিড ডিজাইন আছে। আচ্ছা, এর বাইরে আসেন, এলিমেন্ট অনুযায়ী, একটা হচ্ছে ডিজাইন অনুযায়ী করলাম আমরা, এলিমেন্ট অনুযায়ী আমার টোটাল এলিমেন্ট কয়টা এখানে, 1 2 3 4 5, 3 ভাগ হয় না, 6 হইলে 3 ভাগ করা যেত। এখন 5-এর মধ্যেও 2 2 একইভাবে ভাগাভাগি করা যায় কিনা পরিমাণ অনুযায়ী আমরা দেখতে পারি। এটা 40%, 50%, 45%, তার মানে এই এলিমেন্টটা মোটামুটি একটা বড় ঘর। তাহলে এই 3টা এলিমেন্ট নিয়ে, শুধু টিচার স্পেন্ডিং নিয়ে, টিচার স্যালারি নিয়ে বড় করব, খুব একটা বড় হয়েছে, আগের চেয়ে বড় হয়েছে। ঠিক আছে, তাহলে আমি চাইলে এই টিচার স্পেন্ডিং নিয়ে একটা প্যারাগ্রাফ আলাদা করতে পারলাম। আচ্ছা, এরপরে আসেন মিডল স্পেন্ডিং, এভারেজ স্পেন্ডিং কে কে আছে, এটা আছে 28 22, 28 22, 28 22, এখানে এটা হয়ে গেল 15। 15 যদি নিতে হয় তাহলে আমার এই 15টাও নিতে হবে, তাহলে 15 20, 15 20, এখানে আবার এটা হয়ে যাচ্ছে আমার অন্য ঘরে চলে যাচ্ছে। 23 হচ্ছে আমার হচ্ছে ফার্নিচার, ফার্নিচার ছিল 15। আচ্ছা, নিলাম। তাহলে এখন ধরেন ওয়ার্কার স্যালারি, ওইটাও স্যালারি, স্যালারি যেহেতু এটাকে স্যালারির সাথে রাখেন, স্যালারিকে স্যালারির সাথেই রাখেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 15 15 টাইপের জিনিসগুলো যেগুলো আছে, হ্যাঁ 15 15, এটা থাকছে 20, এখানে একটু কম 5, কিন্তু এখানে আচ্ছা আপনার 9 এবং 23, হ্যাঁ ঝামেলা হয়ে যাচ্ছে, কোনো জায়গায় 9 কোনো জায়গায় 23, মানে কম বেশি হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে, তো ধরেন একটু যদি এরকম জোরাজুরি করি আমরা, তাহলে এখানে পরিমাণ অনুযায়ী কম্পেয়ার করছি আমরা, হ্যাঁ, তাহলে পরিমাণ অনুযায়ী যখন করছি তখন শুধু টিচার স্যালারিকে এক কাতারে রাখা যায়, আর এদিকে ওয়ার্কার স্যালারির সাথে আপনারা কাছাকাছি এলিমেন্ট হিসেবে, হ্যাঁ রিসোর্সের স্পেন্ডিং এখানে এসে কমে গেল যদিও, তাহলে স্যালারির সাথে হয়তো আমরা রিসোর্স স্পেন্ডিংটা একটা ক্যাটাগরিতে ফেলতে পারি। হ্যাঁ, পার্সেন্টেজ অনুযায়ী তো যেতে চাচ্ছি আমরা। ঠিক আছে, তো এটা 28 22 15, মোটামুটি এটা একটা মিড রেঞ্জের স্পেন্ডিং। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন 15 15 টাইপের স্পেন্ডিং আছে কিছু, 15 15 এখানে হয়ে যাচ্ছে 20 5। ওকে, এখানে হয়ে যাচ্ছে 9 23, তাহলে এই দুইটা এলিমেন্টকে আমরা চাইলে আবার একসাথে রাখতে পারি। লাস্টকে থাকছে ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 2 3 এবং 8%, এটাকে আমরা সেপারেট করতে পারি। তাহলে এইখানে যদি আমরা পরিমাণ অনুযায়ী প্যারাগ্রাফ করি, তাহলে হচ্ছে 1 2, এই দুইটা মিলে 3 4 প্যারাগ্রাফ পর্যন্ত এখানে করা যাবে, পরিমাণ অনুযায়ী ভাগ করলে ম্যাক্সিমাম 4টা করা যাবে। এখন আসেন, সেক্ষেত্রে 4টা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যায়, রাইট? সো স্যালারি, স্যালারি এই দুইটাকে আমরা একসাথে নিয়ে নিলাম, সেক্ষেত্রে 2 স্যালারি গেল এক প্যারাগ্রাফে, রিসোর্স ফার্নিচার গেল এক প্যারাগ্রাফে, আর ইন্স্যুরেন্স যেহেতু সবচাইতে ছোট ওইটা গেল একটা আলাদা প্যারাগ্রাফ। 3 প্যারাগ্রাফ পর্যন্ত এখানে লজিক্যালি টানা যায় বডি প্যারাগ্রাফ। ক্লিয়ার? আমি দুই দিকেই, যদি আমি ডিজাইন অনুযায়ী যাই তাও 3 প্যারাগ্রাফ করা যায়, 3 ডিজাইনে 3 প্যারাগ্রাফ, কারণ 3টা হচ্ছে ভিন্ন সালের ঘটনা, একটা 81 সালের ঘটনা, একটা 91, আর একটা 2001। তাহলে 3 সালের ঘটনা নিয়ে আমি 3টা ভিন্ন প্যারাগ্রাফ করতে পারি। পরিমাণ অনুযায়ী যাই তাও আমি এখানে 3টা প্যারাগ্রাফ করতে পারি, 4টাও করা যায় পরিমাণ অনুযায়ী গেলে, 3টাও করা যায়। আচ্ছা, বেটার হবে পরিমাণ অনুযায়ী যাওয়া, গিয়ে 3টাই করা।
তিনটাই করা কেন? কারণ যেহেতু এটার সাথে স্যালারির সাথে স্যালারি কথাটার একটা সামঞ্জস্য আছে, অন্য অন্যগুলো কিন্তু এরকম সামঞ্জস্য নাই। দেখেন, রিসোর্স হচ্ছে আপনার টেকনিক্যালি বইয়ের উপরে তাদের যে পরিমাণ ব্যয় হচ্ছে সেটা। আচ্ছা, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, তাহলে একটা স্কুলের ক্ষেত্রে বই যত গুরুত্বপূর্ণ, ফার্নিচার ইকুইপমেন্ট কি সমপরিমাণ গুরুত্বপূর্ণ? টেকনিক্যালি না। ঠিক আছে, মেঝেতে বসায়ও পড়ানো সম্ভব। ওকে, আচ্ছা, তারপরেও নেচারের দিক থেকে তাদের কিছু একটা মিল আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপরে ব্যয়। বই যেমন একটা ম্যাটেরিয়াল, চেয়ার টেবিল এগুলো একটা ম্যাটেরিয়াল, সো ম্যাটেরিয়ালিস্টিক ব্যয়। তাহলে এই দিক থেকে একটা লজিক্যাল একটা মিল আছে। ইন্স্যুরেন্স কি ম্যাটেরিয়ালিস্টিক ব্যয়? না। সেফটি, ইন্স্যুরেন্স হচ্ছে সেফটি রিলেটেড ব্যয়। আবার এটা স্যালারির মতো ব্যয়ও না, এটা তো আপনি পাচ্ছেন না, পকেটে পান না, এটা অন্য কোম্পানি নিয়ে যায়। তাহলে টেকনিক্যালি ব্যয়ের মিলের দিক থেকে আমরা দুই স্যালারি, দুই রিসোর্স, আর একটা হচ্ছে সেফটি, 3 প্যারাগ্রাফ করছি। এটা হচ্ছে সবচাইতে ভালো প্যারাগ্রাফিং হবে এখানে, সবচাইতে লজিক্যাল। ওকে, পরিমাণের দিক থেকেও মিল আছে, নেচারের দিক থেকেও মিল আছে। এই মিলগুলো আমাদেরকে অবজার্ভ করে বের করা শিখতে হবে। ওকে, দ্যাটস ইট। আপনি যদি ইন্স্যুরেন্সের সাথে রিসোর্সকে রাখেন, হ্যাঁ, তখন একটা ঝামেলা তৈরি হয় আর কি। শুধু পরিমাণের দিক থেকে যদি একসময় মিলান, ধরেন এটাও দিল হচ্ছে 12%, এটা দিল 15%, পরিমাণে মিলছে কিন্তু নেচারে মিলছে না, সেক্ষেত্রে প্যারাগ্রাফিংটা এক্সামিনার একসেপ্ট করবে কিনা ডিপেন্ড করছে অন্য অন্য এলিমেন্ট কি কি আছে সেগুলোর ডিস্ট্রিবিউশনের উপরে। সেটা তো বললামই, সেটা তো হচ্ছেই, ইয়ার অনুযায়ী নেচারের দিকে তাকানোরই দরকার হচ্ছে না। সেটা তো সবাই পারবে, সবাই পারবে না, এখানে কিন্তু আপনার কন্ট্রিবিউশন নাই কোনো, যে আমাকে 3টা ভিন্ন ইয়ার দিছে, আমি 3টা ভিন্ন প্যারাগ্রাফ করে ফেলছি, ইটস ওকে। এবং সেভাবে যদি গ্রামার ঠিক থাকে, লেখা যদি সুন্দর হয়, 8 পর্যন্ত স্কোর করা যাবে, 8-5 হবে না, কারণ আপনার নিজস্ব কন্ট্রিবিউশন নাই, অবজারভেশন নাই। ওকে, আর আমাদের রেঞ্জ অনুযায়ী বলি, আমাদের রেঞ্জ অনুযায়ী, আমাদের গ্রামার অনুযায়ী যদি আমরা এই 3 সাল নিয়ে 3টা প্যারাগ্রাফ লিখি, আমার যদি 6 হয়, সেম গ্রামারে, সেম লেন্থে, সেম স্ট্রেংথে, আমি যখন রিসোর্স অনুযায়ী ভাগ করে লিখবো, ওই লেখাটাই 6-5 হবে, হাফ ব্যান্ড আগাবে, কারণ ওখানে আপনার কন্ট্রিবিউশন আছে। ক্লিয়ার? ওকে, লেটস গো ব্যাক টু দ্য গ্রামার অবজারভেশন। ওকে, the roads have been developed, ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু প্যাসিভ, একটু খেয়াল করেন, রোড কিন্তু নিজে নিজে ডেভেলপ হয়নি, এগুলোকে ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে, এই জন্য বলছে হ্যাভ বিন ডেভেলপড। আচ্ছা, এখন আসেন, হ্যাভ বিন ডেভেলপড যখন বলছি, আমার এটা কিন্তু একটা হচ্ছে প্রেজেন্ট ডে, আরেকটা কোন ডে, আরেকটা ফিউচার, ফিউচার না? টেস্ট 1 ছিল না এটা? টেস্ট 1 প্ল্যান্ড ফিউচার ডেভেলপমেন্ট। তাহলে এখানে গ্রামার ঠিক থাকলেও টেন্সগত একটা ভুল হয়ে গেছে, উইল বি ডেভেলপড হবে, এই জায়গাতে ওর মার্কসটা কমে গেছে। ঠিক আছে, একটু খেয়াল রাখা, বুঝেন নাই? এইটা হচ্ছে বর্তমান, নাও, এইটা নিয়ে যা লিখবো সব হ্যাভ হ্যাজ দিয়ে লিখবো, ইজ দিয়ে লিখবো, আর এইটা নিয়ে যা লিখবো সেটা যাবে উইলে বা উডে, কারণ এটা তো এখনো হয় নাই, হবে। তো বলে ফেলছে রোডস হ্যাভ বিন ডেভেলপড, রোডস উইল বি ডেভেলপড, এই জায়গাতে ওর মার্কসটা কাটা গেছে। আচ্ছা, টু অ্যাকোমোডেট অল নিউ, হ্যাঁ, অ্যাকোমোডেট বানানো ভুল আছে, অল নিউ বিল্ডিংস, হ্যাঁ, BUILDIN, ঠিক আছে, হ্যাঁ, ও BIUL, BIUL হয়েছে, BUIL হবে। ওকে, হ্যাঁ, বিল্ডিংস, হ্যাঁ, 6 আসছে, হ্যাঁ, এটাই বুঝেন তাইলে, আমাদের কিন্তু এর চাইতে বেশি ভুল হবে শুরুতে, তখন যখন আমি 5 দিব কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো বিল্ডিংস হ্যাভ বিন প্ল্যান্ড, অল নিউ বিল্ডিংস দ্যাট হ্যাভ বিন প্ল্যান্ড, এখানেও কিন্তু প্রেজেন্টে লিখে ফেলছে, এটা উইল বি প্ল্যান্ড, উইল বি অ্যাডেড, এভাবে লিখতে হবে। ওকে, হ্যাঁ, হুইচ আর, হ্যাঁ, তাহলে এই বাদ বাকি বিল্ডিং গুলো কি
a school, a playground, হ্যাঁ, each side of the roundabout। এটা একটু জাম্বল করে ফেলছে, সবগুলো একবারে লিখতে গেছে, ঠিক আছে। অলরেডি রোড নিয়ে বলছি, সেই একই বাক্যের মধ্যে বিল্ডিং ঢুকাই ফেলছি, সেই বিল্ডিং এর মধ্যে আবার এক্সাম্পল ঢুকাই ফেলছি। টু মাচ ইন ওয়ান সেন্টেন্স। ওর উচিত ছিল এটা স্প্লিট করে, হ্যাঁ, রোডকে আলাদা করা, বিল্ডিং এর লোকেশনটাকে আলাদা করে ফেলা। টোটাল এটার মিনিং আসবে না যার কারণে, ঠিক আছে। এখন দেখেন আপনারাও চেষ্টা করেন মিনিং আসে কিনা। Moreover, the roads have been developed to accommodate all new buildings that have been planned for the area, which are, যেগুলো হলো a school, a playground to the east side of the roundabout, located in the center of the map। আবার ওই roundabout কোথায় লোকেটেড? ম্যাপের সেন্টারে। তাহলে সেই রাউন্ডাবাউট এর ইস্ট সাইডে হচ্ছে আমার স্কুল কলেজ, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ শপস এন্ড মেডিকেল সেন্টার্স অ্যারাউন্ড দ্য রাউন্ডাবাউট। আবার চলে আসলো রাউন্ডাবাউট। হ্যাঁ, তো ও এক রাউন্ডাবাউট ওকে দুইবার উল্লেখ করতে হয়েছে, সবগুলো লোকেশন উল্লেখ করতে গিয়ে। হ্যাঁ, মিনিং একটা বোঝা যাচ্ছে যে ও কি বলতে চাচ্ছে। যেমন একটা রোড তৈরি করা হয়েছে, যে রোড দিয়ে নতুন সকল বিল্ডিং কানেক্ট করা হয়েছে। এই নতুন সকল বিল্ডিং গুলো কোথায় অবস্থিত? কিছু আছে রাউন্ড অ্যাবাউটের ইস্টে, কিছু আছে রাউন্ড অ্যাবাউটের চারপাশে। ও পুরোটা বোঝানোর চেষ্টা করেছে, যেটা দুই বাক্যে করলে বেস্ট হইতো। ওকে, আচ্ছা। সেকেন্ডলি, আ ব্রিজ ইজ প্ল্যান্ড ফর দ্য নর্থ অফ দ্য ম্যাপ। ম্যাপের নর্থের জন্য ব্রিজ প্ল্যান করা হয় নাই, নর্থ অফ দ্য এরিয়া, এরিয়ার নর্থের জন্য, ঠিক আছে। ব্রিজ প্ল্যান করা, বোঝা গেল কি পার্থক্যটা? হ্যাঁ, হ্যাঁ, যে বললাম যে আমরা বিয়ের জন্য প্রচুর খাবার রান্না করছি, খাবারটা কি বিয়ের জন্য রান্না করছেন? গেস্টের জন্য, খাওয়ানোর জন্য, গেস্টের জন্য, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, পার্থক্যটা এখানে। তাও যে বিয়ের জন্য রান্না করছি একটা মিনিং আসে, ওকে। যে এখানে যখন আমরা বলছি ম্যাপের জন্য ব্রিজ প্ল্যান করছি, তখন কিন্তু ওই মিনিংটা আসতেছে না, ওকে। আচ্ছা, টু ক্রস দ্য রিভার, রিভার ক্রস করার জন্য, and provide access। তো এটা আবার ঠিক আছে, দেখেন এটা কিন্তু ফিউচারিস্টিক। is planned, প্ল্যান করা হয়েছে, প্ল্যান করা হয়েছে মানে যে বিল্ড করা হয়েছে তা তো না, এটা ফিউচারিস্টিক। তাহলে a bridge is planned for the north of the area, for the north of the area or for the northern area, ঠিক আছে। northern part of the area এভাবে বললে ভালো হতো, for the northern part of the area to cross the river and provide, এবং প্রোভাইড করবে, টু ক্রস, টু প্রোভাইড, এই টুটা এখানে প্রযোজ্য আছে, অ্যাক্সেস টু দা হাউজিং দ্যাট উইল বি লোকেটেড ইন ফার্মল্যান্ড। এটা আবারও ফিউচারে ঠিক রাখতে পারছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে প্যাসিভ। ব্রিজ তো নিজে নিজে হ্যাজ বিন প্ল্যান্ড হইলে প্ল্যান করা হয়ে গেছে সেটা বলা যেত, হ্যাঁ, সমস্যা নাই। প্যাসিভ হতো, প্রেজেন্ট পারফেক্টে হতো, প্যাসিভ হতো, সেটাও ঠিক আছে। আর ইজ প্ল্যান্ড, এটাও ঠিক আছে। তবে হ্যাজ বিন প্ল্যান্ড হলে ভালো হইতো টেকনিক্যালি, কারণ প্ল্যানিং তো অলরেডি হয়ে গেছে। আর ইজ প্ল্যান মানে প্ল্যান করা হয়, একটা ব্রিজ প্ল্যান করা হয়, মনে হচ্ছে বিষয়টা হচ্ছে প্রতিদিনই হয়, তা তো না। ইউ আর রাইট, হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, সো হ্যাজ বিন প্ল্যান্ড। গুড অবজারভেশন, ওকে। তাহলে সব মিলিয়ে দেখেন লেখাটা কিন্তু যথেষ্ট সুন্দর, কিছু কিছু সেন্টেন্স অনেক রিচ, তারপরে ওই ছোট্ট কিছু ভুল, তার জন্যই ওর চলে আসছে কত, 6। ওকে, মাঝখানে কিছু বাদ গেছে, একটা বাক্য বাদ আছে। ফার্স্টলি, দ্য প্ল্যান ডেভেলপমেন্ট অফ দ্য নরবিশন এরিয়া replaces what once were factories for housing। এটা কি রিপ্লেস করে নাকি করবে? করবে, will replace what once were না, অলরেডি এখানে আছে, তাহলে once were বলাটাও ঠিক হচ্ছে না, which are factories, ঠিক আছে, factories for house এইখানে ঠিক নাই, এটুকুন ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, তাহলে development of Norwegian area will replace, will mostly replace the factories, the existing factories। এভাবে বললে এটা বেস্ট হইতো, will mostly replace the existing factories। তাহলে ফিউচার ডেভেলপমেন্টে একটু খেয়াল করেন কোন জিনিসটা রিপ্লেস হচ্ছে, ফ্যাক্টরি চলে যাচ্ছে,
হাউজিং আসতেছে, এটা হচ্ছে মেজর ডেভেলপমেন্ট। আর এরপরে বাদ বাকি যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এক্সটেনশন বা নিউ এডিশন। ঠিক আছে, যেমন রোড তো ছিলই, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, এটা তো রিপ্লেস হয়নি। আচ্ছা, আর নিউ এডিশন আসছে আমার মেডিকেল সেন্টার, শপ, স্কুল, প্লেগ্রাউন্ড, এগুলো আসছে নিউ এডিশন। পড়া যায় ওখান থেকে, সব দেখা যাচ্ছে বানান? খুব একটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, অত বোঝা যায় না। আচ্ছা, এনিওয়ে, ওকে। তো